আজকে আমরা একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে গণ অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল আমরা গত 15 বছরে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই, ফ্যাসিজমের উৎখাত করে পুরো বাংলাদেশের মানুষকে স্বস্তির নিঃশ্বাস দিয়ে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা ন্যস্ত করা। এই বর্তমান সরকারের 3টি এজেন্ডা ছিল: বিচার, সংস্কার এবং নির্বাচন। শেখ হাসিনার রায় হয়েছে, বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করছি। সংস্কারের বিষয়ে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। আমরা সকল দল মিলে একটি পর্যায়ে এসেছি। এটার জন্য নির্বাচনের দিন গণভোট হবে এবং আমাদের লাস্ট যে কমিটমেন্ট ছিল সেটা হলো একটি সুন্দর জাতীয় নির্বাচন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে, কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে। আপনারা জানেন, নারায়ণগঞ্জে আমাদের 3 জনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা 2-এ এনসিপি নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় আরো অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি, টাকার প্রভাব, গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের উপরে আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। এবং নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাহিরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে, লটারির মাধ্যমে এএসপি ডিসি নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই কাদেরকে নিয়োগ করা হচ্ছে। এটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে। এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এই পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচনে আমরা যাচ্ছি। আমরা এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলবো, আপনারা ভোট কেন্দ্র জনগণের হোক। ভোট কেন্দ্র কোনো দলীয় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতি, মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত, তারা ভোট কেন্দ্রগুলো দখল না করুক। জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক। এবং যে আইন শৃঙ্খলা রয়েছে সেই আইন শৃঙ্খলার আমরা যথেষ্ট সক্ষমতার পরিচয় দেখতে পাচ্ছি না। এবং আমরা এও বলে আসছি, বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে একটি পুনর্গঠনের কথা, কিন্তু তাদের অধীনে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। তারা অনেক উদ্যোগ নিয়েছে প্রবাসী ভোটাধিকারের বিষয়ে, আমরা সেগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তারা তাদের কর্মের পরিচয় দেখাতে হবে যে এটা আগের যে রকিবুল কমিশন রয়েছে সেটা থেকে আলাদা। গণ অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি, তারা সেই সক্ষমতার পরিচয় জনগণের সামনে একটি নতুন ধার দিগন্তের উন্মোচন করবে তারা। এবং আপনারা এখানে দেখেছেন, নির্বাচন আচরণবিধিতে সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে কালো টাকার ছায়া থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য প্রত্যেক প্রার্থী অথবা প্রত্যেক ভোটারের জন্য 10 টাকা করে খরচ করতে পারবে, অথবা 25 লাখ টাকার যে নিয়ম নীতি দেওয়া হয়েছে, আমরা আমাদের প্রার্থীদের ক্ষেত্রে এই কমিটমেন্ট দিয়েছি যে আমরা এর মধ্যেই থাকব। অন্যান্য প্রার্থী যারা রয়েছে নির্বাচন কমিশন আশা করি এই বিষয়টি নিশ্চিত করবে। যদি না করতে পারে তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে। এবং পুরো বাংলাদেশের জনগণের যে দেওয়ালগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এটি পোস্টারের অপসংস্কৃতিতে ভরে গিয়েছে। আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামী ভালো, সুষ্ঠু, সুন্দর এবং সৎ, যোগ্য, যেটা আমরা দীর্ঘকালীন অপেক্ষা করেছিলাম, এমন একটি নির্বাচনে যেতে পারব। এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে অনলাইনে যারা আমাদের নারী প্রার্থী রয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছিলাম। আমরা বলেছিলাম সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের হ্যারাসমেন্টের বিষয়ে
তারা একটি মনিটরিং সেল গঠন করার জন্য আমরা এই বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাইনি। আমরা আশা করব বাংলাদেশের যারা তরুণ এবং নারী সমাজ রয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল, তাদের প্রোটেকশনের জন্য একটি মনিটরিং সেল দ্রুত গঠন করা হোক, যেটার মধ্য দিয়ে আমরা নারীদেরকে অসুস্থ মস্তিষ্কের যে প্রতিনিয়ত নারীদের উপরে ভয়ঙ্কর রূপে আক্রমণ চালাচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাব। এবং সর্বোপরি আমরা বলতে পারি এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। আর এই নির্বাচন যেটা হচ্ছে, এটা আমরা আগেও বলেছিলাম, এটি একটি লন্ডন ডিলের মধ্য দিয়ে হয়েছিল। এটা যদি দেশে ঘোষণা হতো, বাংলাদেশের সকল দলগুলোকে নিয়ে, সেটার মধ্যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা অনেক বেশি এগিয়ে আসতো। এবং এই সরকার গঠন হওয়ার পরে এই সরকার নির্বাচন করবে না বলে যারা অভিযোগ করেছিল, যারা এই সরকারের উপরে ঘাড়ে বন্দুক রেখে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল, তাদের সেই জনগণকে ভয় ভীতি ছড়ানোর যে তারা আশঙ্কা প্রকাশ করেছিল, সেই আশঙ্কা আজকে হলো সরকার দূর করলো। আমরা আশা করি যে ভবিষ্যতেও যে রিফর্ম অ্যাসেম্বলি হবে, গণভোট হবে, সেই বিষয়ে সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণের পক্ষে তারা দাঁড়াবে। এবং আমাদের যে গণভোট, এটা আগামী 100 বছরের জন্য, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, একটি নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই। নির্বাচন 5 বছরের জন্য, তো সংস্কারের জন্য সকল দল মত নির্বিশেষে বর্ণ জাতি যারা রয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা হাঁয়ের পক্ষে হাঁকে জয়যুক্ত করবেন এবং একটি নতুন বাংলাদেশ আপনারা পুনর্গঠন করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনারা আগে বলেছিলেন যে সংস্কার প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ নির্বাচন আপনারা চান না, তাহলে আপনারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? এই নির্বাচনে গণভোটও রয়েছে এবং এই নির্বাচনে বলা হয়েছিল যে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে। ফলত সংস্কার প্রক্রিয়াটা ওইখানে গিয়ে জনগণের যারা প্রতিনিধি রয়েছেন তারা একই সাথে সংসদ সদস্য হিসাবেও কাজ করবেন এবং সাথে সাথে একটি নতুন সংবিধান প্রণয়নের কাজেও তারা কাজ করবেন। যেহেতু এই কাজটা চালু হয়েছে, সেই জন্য আমরা ইলেকশনে যাচ্ছি। আচ্ছা, আপনারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছিলেন, এখন তো পুনর্গঠন হয় নাই। এই অবস্থায় বিদ্যমান নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে আশা করছেন? এটা আসলে নিরপেক্ষ থাকার জন্য স্পেসিফিক কোনো সাজেশন আছে কিনা? আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন যে গঠন, সেটার একটি সুন্দর প্রক্রিয়া আসার জন্য, কিন্তু সেই প্রক্রিয়াটার জনগণ এখন হাঁ দিয়ে তাদেরকে যদি জয়যুক্ত করে, তাহলে আমরা আশা করি যে নতুন একটি অধ্যায় আমরা প্রবেশ করতে পারবো। আর এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না, যেহেতু তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং কিছু দল তাদেরকে নিয়োগ করেছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে তারা যে দলীয় নয়, বাংলাদেশের জনগণের পক্ষে, সেই জায়গাটা এই ইলেকশনে তারা জনগণের সম্মুখে উন্মোচন করবেন। তফসিল নিয়ে আপাতত আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। আর যদি আমাদের আরো ডিপ ডাউনে আমরা পর্যালোচনা করে যদি কোনো আরো আপত্তি থাকে বা কিছু বিষয় থাকে, আপনারা জানেন যে সংস্কারের পক্ষে আমাদের একটি জোট হয়েছে, সেই জোটকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আলাদা একটা প্রেজেন্টেশন করব। আমরা বলেছিলাম ব্যুরোক্রেসিতে যারা ফেসিবাদী রয়েছে তাদেরকে দূর করার জন্য। যদি ফেসিবাদী শক্তি না থাকতো, আওয়ামী লীগ জাতীয় পার্টি না থাকতো, প্রশাসনে আপনারা জানেন গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনে সেখানে হলো জয় বাংলা স্লোগান হয়েছে এবং সরকারের যে প্রাণকেন্দ্র রয়েছে সচিবালয়ে যখন জয় বাংলা স্লোগান হচ্ছে, তারা সরকারের যে অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি তারা আগামী ইলেকশনও সক্রিয় হবে, সেই জন্য তাদেরকে বাদ দিয়ে যদি লটারি করা হতো সেটাতে আমাদের আপত্তি থাকতো না। এজন্য হলো প্রশাসন আওয়ামী মুক্ত করতে হবে সরকারকে, তারপরে তারা যদি লটারি অথবা নিউট্রাল একটা সিস্টেমে যায়। এখন তো সোর্সের মধ্যে ভূত রয়েছে, তো
তো ফলত আপনি ভূত রেখে যদি সেটাকে যতই আপনি উল্টানোর ব্যবস্থা করেন না কেন, ভূত তো মাঝে মধ্যেই হলো তো সেই পক্ষে কাজ করার জন্য প্রচেষ্টা চালাবে। আমরা লেভেল প্লেইং ফিল্ড কোনো স্পেসিফিক বিষয় না, এগুলো অনেকগুলো বিষয়ের সমষ্টি। সেই সমষ্টিগত বিষয় জায়গা থেকে আমরা নাগরিক কমিটি থেকে বলেছিলাম যে ইসি সংস্কার করতে হবে এবং সংস্কার একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রশাসন দলীয়করণ মুক্ত করতে হবে, প্রশাসনে আওয়ামী মুক্ত করতে হবে, প্রশাসনের যাতে ফেসিবাদী কোনো শক্তি বিরাজ না করতে পারে সে ব্যবস্থাগুলোর আমরা দাবি জানিয়ে এসেছিলাম। সরকার সেই বিষয়ে কিছুটা কাজ করেছে, কিন্তু সম্পূর্ণ অংশে যে সরকার সফল হয়েছে সে জায়গায় আমরা বলতে পারি না। তারপরও যেহেতু আমরা একটি গণতান্ত্রিক ধারার লড়াইয়ে রয়েছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চাই। সরকারের সামনে এখনো আশা রাখি নির্বাচনের আগেই, এবং আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সরকার প্রশাসন থেকে এই ধরনের ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে সেগুলোকে দূর করে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। আরেকটা প্রশ্ন ছিল জি, আপনি বলুন। সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনাকে নিয়ে কথা হচ্ছিল যে উনি আসলে কোন দলে যোগ দিবেন। তো এর আগে আমরা শুনছিলাম যে এনসিপিতে উনি যোগ দিতে পারেন, এখন আবার গণ অধিকার নিয়ে একটা আলাপ চলছে। এই বিষয়ে আর কি একটু আপনারা যদি খোলাসা করতেন যে আপনাদের কি মতামত, বা এটা কি আসলে যোগ দিচ্ছেন কিনা আপনাদের দলে, কিংবা কোথায় যাচ্ছেন। আরেকটা সম্পূর্ণ প্রশ্ন, আপনি গতকালকে মাহফুজ আলমকে ওয়েলকাম জানিয়েছেন, সেটা আসলে কি ইঙ্গিত দিয়েছেন? একটি প্রশ্ন এসেছে আমাদের সহযোদ্ধাদের অনেকেই সংগঠক যারা নমিনেশন পেয়েছেন কিনা। আমরা আমাদের নমিনেশন প্রক্রিয়া 125 জন প্রার্থী দিয়েছি এবং সাথে সাথে এটাও বলেছি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আসে আমরা সেটা প্রার্থীতা বাতিল করব। ফলত আমরা তো যেহেতু কোনো গোয়েন্দা সংস্থা না, আমাদের অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু জনগণের সামনে আমরা ছেড়েছি। তারা যদি আমাদেরকে লিখিত দেয় তাহলে আমরা সেটা প্রার্থী বাতিল করব এবং আমরা গণ অভ্যুত্থানে যারা স্পিরিট ধারণ করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। যেখানে কোনো সংগঠক পান না, আমরা পরবর্তী যে ধাপ রয়েছে সেখানে প্রক্রিয়াগত আলোচনায় তাদেরকে অংশগ্রহণ করাবো। এবং আসিফ মাহমুদ গতকাল আজকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের অংশীজন ছিলেন, ফলত আমাদের কমেন্ট করার জায়গা ছিল না। আমরা চাই সকল আমাদের যারা সহযোদ্ধা রয়েছে, যারা বিপ্লবী স্পিরিট ধারণ করে সংস্কারের পক্ষে, এনসিপির পক্ষে এসে কাজ করুক, সেটা আমরা তাদেরকে আবেদন রাখবো। তবে ব্যক্তি জায়গায় সবার স্বাধীনতা রয়েছে, আমরা স্বাধীনতার জায়গাটাও খর্ব করব না। আর গতকালকে আমি মাহফুজ আলমকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। একটা আমাদের দীর্ঘকালীন লড়াই রয়েছে যে আমরা এখানে একটা কালচারাল সিভিলাইজড সোসাইটি করতে চাই, এটা আমরা ক্যাম্পাস থেকেও কাজ করছি। সো আমাদের এই কাজটা যাতে বন্ধ না হয় এবং সামনে আমরা এই কাজটা এগিয়ে নিতে চাই, সেই জায়গাটায় আমি ইঙ্গিত করেছিলাম। আমরা মনে করি ভারতীয় হিন্দুত্ববাদের সামনে দাঁড়িয়ে যে আমরা একটি সুন্দর বাংলার স্বপ্ন দেখি, সেই সুন্দর বাংলাটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সুন্দর বাংলা যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাও ব্যাহত হওয়ার একটি আয়োজন চলছে। এবং আপনারা দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের মমতা মুখার্জি উনি বলছিলেন যে তাকে বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে। সো আমরা এখানে যারা বাঙালি রয়েছেন, আমাদের মুসলমান রয়েছেন, সিটিজেন রয়েছেন, আমরা সকলের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। আমরা যেমন আমাদের এই ভূখণ্ডের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, তেমনি বিশ্বের যেখানে মানুষ নিপীড়িত নির্যাতিত সেখানের মানুষের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যই ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। এবং আমরা সাথে সাথে স্বাধীনতার যে সংগ্রামী আমাদের যুদ্ধ ছিল সেখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে প্রেরণা সেটাও আমরা ধারণ করতে চাই এবং সেই যুদ্ধটা আমরা চালিয়ে যেতে চাই এবং সেটা কমপ্লিট বাংলাদেশে আমরা করতে চাই। সেজন্য আমি এই ইঙ্গিতটা দিয়েছিলাম।